হ্যাঁ ছাত্ররা, আজকে আবার তাহলে তোমাদের সামনে এলাম অনলাইন ইংলিশ ক্লাস করাবো বলে। প্রত্যেক দিনের মতো আবার বলে নিচ্ছি, আমি বরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে তোমাদের অনলাইনে ইংলিশ পেপার ওয়ান পড়াচ্ছি। ইংলিশ পেপার ওয়ান মানে তোমাদের ইংলিশ বাটারফ্লাই বইটি। তা আগেও বলেছি, রোজই বলি যে ইংলিশ বাটারফ্লাই বইয়ের সেকেন্ড টার্মিনালের যে সিলেবাস আছে সেই পর্যন্ত আমি অনলাইনে তোমাদের পড়িয়ে দিয়েছি। এখন আমি পড়াচ্ছি তোমাদের আমাদের রামকৃষ্ণ মিশনের ব্লগের যে কোশ্চেনের সেটগুলো আছে সেই কোশ্চেনের সেটের অ্যান্সারগুলো আমি করাচ্ছি। ইতিমধ্যে সেট 5 এবং সেট 4-এর সমস্ত অ্যান্সার আমি তোমাদের অনলাইনে পড়িয়ে দিয়েছি। এখন আমি সেট 3-এর কোশ্চেনের অ্যান্সারগুলো করাচ্ছি। সেট 3-এর অ্যান্সার প্রায় সব শেষ হয়ে গেছে, আর একটা রাইটিং বাকি আছে, সেটা হচ্ছে লেটার রাইটিং। সেটা আজকে করাবো। সেটা হলেই সেট 3ও শেষ হয়ে যাবে, এরপর সেট 2 ধরবো। তা লেসন প্ল্যান তোমাদের বলা হয়ে গেল, এবার চলো একটু ঈশ্বর স্মরণ করে নিই। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে তোমরাও নিজেরাও আমার সঙ্গে সঙ্গে একটুখানি ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও, ঈশ্বর স্মরণ করে নাও। চলো। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ। আশা করি তোমরাও আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে স্মরণ করলে। ঠিক আছে, লেসন প্ল্যান বলা হয়ে গেছে। তাহলে চলো এবার আমরা ক্লাসে ঢুকি। এই দেখো সেট 3-এর কোশ্চেনটা একটু এনলার্জ করে দিই। আমরা সিন করিয়েছি, আনসিন করিয়েছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করিয়েছি। আর দেখো গতদিন আমরা 7 নম্বরের কোশ্চেনটা করেছি, রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল বার্ড। হ্যাঁ, পিককের ওপর একটা প্যারাগ্রাফ লিখিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7-এর প্যারাগ্রাফটা আমি গতকাল করিয়ে দিয়েছি তোমাদের। ঠিক আছে, পয়েন্টসগুলো ধরে ধরে করিয়ে দিয়েছি। 10 নম্বরের কোশ্চেন ছিল, আর একটা 10 নম্বরের কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 8, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম ইন ইয়োর বার্থডে। এটাও 10 নম্বর আছে। তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে তোমার জন্মদিনে তাকে নিমন্ত্রণ করে। ঠিক আছে, এটা তাহলে আজকে আমরা করাবো। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসে ঢুকি, মানে লেটারটায় ঢুকি। হ্যাঁ, তা এইটা কি বললাম, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। লেখো ইনভাইটিং হিম ইন ইয়োর বার্থডে, তোমার জন্মদিনে আসার জন্য নিমন্ত্রণ করে। তা এটা কি লেটার? এটা পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার, কারণ তোমার বন্ধুকে লিখছো। তা আমি তো শিখিয়েছি তোমাকে আমি পার্সোনাল লেটার হচ্ছে তোমাদের শিখিয়ে দিয়েছি, অফিসিয়াল লেটার লেখাও শিখিয়ে দিয়েছি। তা পার্সোনাল লেটারে তোমাদের প্রথম দিন শিখিয়েছিলাম হেডিং দিতে হবে। হেডিংটা কী হবে? হেডিংয়ে হচ্ছে তোমার অ্যাড্রেস। ঠিক আছে, পত্র লেখকের ঠিকানা দিতে হবে। তুমি লিখছো, তোমার অ্যাড্রেসটা দিতে হবে একদম ডান দিকের কোণে। হ্যাঁ, তারপরে আছে স্যালিউটেশন বা সম্বোধন, সেখানে মাই ডিয়ার দিয়ে তারপর বন্ধুর নামটা দেবে। হ্যাঁ, ডিয়ার দিতে পারো, মাই ডিয়ার দিতে পারো। তারপরে থাকবে লেটারের বডিতে তোমার মূল বক্তব্য, তুমি যেটা জানাতে চাও সেটা থাকবে। তারপর ক্লোজ গ্রিটিং বা সমাপ্তি অভিবাদন, ইয়োর লাভিং ফ্রেন্ড বা ইয়োর্স বলে তোমার নামটা দিলে। ঠিক আছে, এরম দিতে পারো। তারপরে থাকবে সুপারস্ক্রিপশন মানে একদম পত্রের বহির্ভাগে এই ঠিকানাটা লিখতে হয়। এটা হচ্ছে তোমার স্ট্যাম্প দিয়ে লিখতে হয়। এটা তোমার যাকে পাঠাচ্ছ চিঠি তার ঠিকানাটা লিখবে, তার নাম দিয়ে তার ঠিকানাটা লিখবে। ঠিক আছে, এটা তো আমি আগের দিন বুঝিয়ে দিয়েছি। এইবার চলো আজকের যে তোমার লেটারটা আছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম ইন ইয়োর বার্থডে। ঠিক আছে, ওইটাই আমি তাহলে চলো একসঙ্গে আমি তোমাদের পড়াচ্ছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8 দেখতে পাচ্ছ, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, ইনভাইটিং হিম, তাকে এই নিমন্ত্রণ জানিয়ে, ইন ইয়োর বার্থডে, তোমার জন্মদিনে আসার জন্য। ঠিক আছে, এবার চলো, এখানে কোনো সাবজেক্ট লেখার দরকার নেই, এটা প্রাইভেট বা ব্যক্তিগত চিঠি। ইয়োর অ্যাড্রেস ডান দিকে, এটাকে বলে হেডিং। একেবারে ডান দিকে ইয়োর অ্যাড্রেস, তোমার নিজের ঠিকানাটা পুরো লিখলে, তারপর ডেটটা দিলে, তারিখটা দিলে।
তারপরে লিখলে এটাকে বলে স্যালুটেশন বা সম্বোধন। মাই ডিয়ার লিখতে পারো, ডিয়ার লিখতে পারো। মাই ডিয়ারের পর তোমার বন্ধুর নামটা লিখলে, দিয়ে তারপর একটা কমা দিলে বাঁদিকে, দিয়ে একটু জায়গা ছেড়ে 1 ইঞ্চি জায়গা ছেড়ে আবার ডান দিক থেকে মোটামুটি 2 ইঞ্চি জায়গা, বাঁ দিক থেকে মোটামুটি 2 ইঞ্চি জায়গা ছেড়ে লিখলে মাই ডিয়ারটা যেখানে লিখেছো তার থেকে একটু সরিয়ে লিখতে হবে। এবার চলো লেটারটা শুরু করি। মেন বডিটা, আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও। আমি তোমার পত্রটি এক্ষুনি গ্রহণ করেছি বা পেয়েছি, তোমার চিঠিটি এক্ষুনি পেয়েছি। অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাংক ইউ অলসো ফর দিস। এবং আমি চাই তোমাকে ধন্যবাদ জানাতে এটার জন্য, মানে এই চিঠি যে তুমি লিখে পাঠিয়েছো এই জন্য আমি খুব কৃতজ্ঞ, সেই জন্য ধন্যবাদ প্রকাশ করছি। নাও আই অ্যাম এঙ্গেজড ফুলি। এখন আমি পুরোপুরি ব্যস্ত। ডু ইউ নো হোয়াই আই অ্যাম সো? তুমি কি জানো কেন আমি এরকম ব্যস্ত? এইরকম, সো মানে এইরকম, মানে এখানে আমি এরকম ব্যস্ত কেন জানো? ডু ইউ নো হোয়াই আই অ্যাম সো? তুমি কি জানো কেন আমি এই রকম ব্যস্ত? ঠিক আছে, সো সাধারণত অ্যাডভার্ব হয়। সো মানে সুতরাং, অতএব, তখন, এইভাবে, তত, এত দূর পর্যন্ত, অমনি, বেশ ভালোভাবে, ওইভাবে, অনুরূপভাবে, অনুরূপ কারণে, তথা, যদি, তবে, খুব, অত্যন্ত, বেশ বেশ, যেমন, অতঃপর, এটা ইত্যাদি নানা রকম হয়। আবার যখন কনজাংশন হবে তখন সুতরাং, তবে, এরকমভাবে আমরা ব্যবহার করি সোটাকে। তাহলে আমরা সোয়ের ব্যবহারটা বললাম। তাহলে এখানে কী হবে? ডু ইউ নো হোয়াই আই অ্যাম সো? তুমি কি জানো কেন আমি এরকম, মানে এইরকম ব্যস্ত? মাই 11th বার্থডে উইল বি সেলিব্রেটেড অন দ্য 20th জুন ইন দিস ইয়ার। আমার 11তম জন্মদিন উদযাপিত হবে, সেলিব্রেট মানে উদযাপন করা, উইল বি সেলিব্রেটেড প্যাসিভ ভয়েসে করা আছে, ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েস, অন দ্য 20th জুন ইন দিস ইয়ার, এই বছরের 20 জুন। ঠিক আছে, আমার 11তম জন্মদিন উদযাপিত হবে এই বছরের 20 জুন। ঠিক আছে, আবার বলছি, মাই 11th বার্থডে, আমার 11তম জন্মদিন, উইল বি সেলিব্রেটেড উদযাপিত হবে, অন দ্য 20th জুন ইন দিস ইয়ার, 20 জুন এই বছরে। ঠিক আছে, অন দ্য 20th জুন ইন দিস ইয়ার মানে ডেটের আগে সর্বদা অন বসবে। ঠিক আছে, অন দ্য 20th জুন ইন দিস ইয়ার, 20 জুন এই বছরে। তারপরের সেন্টেন্সে যাই। মাই প্যারেন্টস আর গিভিং এ পার্টি ইন আওয়ার হাউস অন দ্য, মাই প্যারেন্টস আর গিভিং এ পার্টি, আমার বাবা মা একটা পার্টি দিচ্ছে, ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে, অন দ্য ইভিনিং সন্ধ্যেবেলায়, অন দ্যাট ডে ওই দিনে। ঠিক আছে, আমার বাবা মা একটা পার্টি দিচ্ছে, ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে, অন দ্য ইভিনিং অন দ্যাট ডে ওই দিন সন্ধ্যেবেলায়। হ্যাঁ, একটু চেঞ্জ করলাম আমি, আবার সেই জন্য রিপিট করছি সেন্টেন্সটা। মাই প্যারেন্টস আর গিভিং এ পার্টি, আমার বাবা মা একটা ভোজসভার আয়োজন করছে। টু গিভ এ পার্টি মানে একটা ভোজসভার আয়োজন করা। মাই প্যারেন্টস আর গিভিং এ পার্টি একটা ভোজসভার আয়োজন করছে, ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে। এখানে অন দ্য ইভিনিং করেছিলাম, ওটাকে কেটে ইন দ্য ইভিনিং করলাম। ঠিক আছে, আমি লিখলাম ইন আওয়ার হাউস ইন দ্য ইভিনিং,
অফ দ্যাট ডে, অন দ্যাট ডে না লিখে অফ দ্যাট ডে করলাম। ঠিক আছে, তাহলে পুরোটা আবার পড়ি। মাই পেরেন্টস আর গিভিং এ পার্টি, আমার বাবা মা একটা ভোজসভার আয়োজন করছে। ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে। ইন দ্য ইভিনিং অফ দ্যাট ডে, ওই দিনের সন্ধ্যেতে, ওই দিনের সন্ধ্যেবেলাতে। পরের সেন্টেন্সে যাই। আই হ্যাভ ইনভাইটেড, আমি নিমন্ত্রণ করেছি। মোস্ট অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের অধিকাংশ জনকে। আই ইনভাইট ইউ টু জয়েন আস, আমি তোমাকেও নিমন্ত্রণ করছি আমাদের সঙ্গে যোগদান করতে। আই শ্যাল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কাম, আই শ্যাল বি ভেরি গ্ল্যাড, আমি খুবই খুশি হব যদি তুমি আসো। দেখো এখানে আই শ্যাল বি ভেরি গ্ল্যাড, এটা ফিউচার টেন্স, সিম্পল ফিউচার ইউজ করা হয়েছে। আই শ্যাল বি ভেরি গ্ল্যাড, আই শ্যাল গো, আই শ্যাল রিড, আমি আই শ্যাল গো মানে আমি যাব, আই শ্যাল রিড মানে আমি পড়বো, আই শ্যাল ইট মানে আমি খাবো, আই শ্যাল বি মানে আমি হব ভেরি গ্ল্যাড, খুব খুশি হব আমি। সিম্পল প্রেজেন্ট, এই সিম্পল ফিউচার ইউজ করা হয়েছে। আই শ্যাল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কাম, ইফ মানে যদি, এখানে আর সিম্পল ফিউচার ইউজ করা নেই। ইফ ইউ কাম, ইউ কাম মানে সিম্পল প্রেজেন্ট ব্যবহার করা হয়েছে, যদি তুমি আসো। ইফটা মানে যদি, মানে একটা শর্ত বোঝাচ্ছে। শর্ত মানে এ দেখো এখানেও একটা ইউ কাম, সাবজেক্ট আছে, একটা কাম আছে, একটা ভার্ব আছে। ইউ কাম, ইউ কাম হচ্ছে ইউটা সাবজেক্ট, কামটা হচ্ছে ভার্ব। তাহলে এটা একটা ক্লজ, সেন্টেন্সের মতোই। ঠিক আছে, সেন্টেন্সের স্ট্রাকচার যেমন এস ভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সেরকম এখানে দেখো সাবজেক্ট আর ভার্ব আছে। ইউ কাম একটা অর্থ হয়, অবশ্যই হয়, তুমি আসো। ঠিক আছে, এটা একটা দেখো পুরো সেন্টেন্সটার মধ্যে দুটো কিন্তু ভার্ব আছে, পুরো সেন্টেন্সটার মধ্যে। এখানে দেখো আই শ্যাল বি একটা ভার্ব, আয়ের পর আইটা সাবজেক্ট, শ্যাল বি একটা ভার্ব, সিম্পল ফিউচার, শ্যাল বি হব, এটা একটা ভার্ব। আবার একটা ভার্ব আছে কাম। তাহলে দুটো ক্লজ আছে, দুটো ক্লজ আছে। এই দুটো ক্লজের মধ্যে কন্ডিশনাল ক্লজ কোনটা? কন্ডিশন বোঝাচ্ছে কোনটা? ইফটা হচ্ছে যদি তুমি আসো, কন্ডিশন বোঝাচ্ছে ইফটা দিয়ে। ঠিক আছে, ইফের পরে যে ক্লজটা থাকবে সেইটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। ইফ ইউ কামটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। হ্যাঁ, তাহলে মেন ক্লজ কোনটা? আই শ্যাল বি ভেরি গ্ল্যাড, আমি খুব খুশি হব, ইফ ইউ কাম। কন্ডিশনাল ক্লজে কিন্তু তোমার ফিউচার টেন্স বসবে না, প্রেজেন্ট টেন্স বসবে। ইফ ইউ কাম, যদি তুমি আসো। ঠিক আছে, হ্যাঁ, আমি কন্ডিশনাল ক্লজ বা ক্লজ, এই ইফের ব্যাপারটা নিয়ে তো একটু বোঝালাম, আবার একটু পরে বোঝাচ্ছি। আমি আগে পুরো লেটারটা কমপ্লিট করে নিই। হ্যাঁ, তার লেটারটা কমপ্লিট করে নিয়ে আমি একটু বুঝিয়ে দেবো, একটু বুঝিয়েছি আর একটু বুঝিয়ে দেবো। নাহলে এই একটা যে পরম্পরা থাকে, হ্যাঁ, ক্রম থাকে, সেটা নষ্ট হয়ে যাবে। প্লিজ কাম, দয়া করে এসো। এখানে দেখো ইউ কাম, প্লিজ ইউ কাম, ইউটা কিন্তু উজ্জ্ব আছে, সাবজেক্ট উজ্জ্ব আছে। প্লিজ কাম, দয়া করে এসো, অনুগ্রহ করে এসো, রিকোয়েস্ট জানানো হচ্ছে। আই অ্যাম আর্ডেন্টলি অ্যাওয়েটিং ইউ, আমি অধীর আগ্রহ সহকারে তোমার প্রতীক্ষা করছি। আই অ্যাম আর্ডেন্টলি, আর্ডেন্টলি মানে অধীর আগ্রহ সহকারে, অ্যাওয়েট মানে প্রতীক্ষা করা। আই অ্যাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। আই অ্যাম আর্ডেন্টলি অ্যাওয়েটিং ইউ, আমি অধীর আগ্রহ সহকারে প্রতীক্ষা করছি তোমার জন্য। এখানে ইউ এর আগে আর কোনো প্রিপোজিশন দেওয়ার দরকার হবে না, কারণ অ্যাওয়েট মানেই প্রতীক্ষা করা, ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, আই অ্যাম আর্ডেন্টলি অ্যাওয়েটিং ইউ। তারপরে সেন্টেন্স, ইট উইল বি এ প্লিজিং টাইম, এটা অবশ্যই হবে একটা বেশ মনোরম সময়। ঠিক আছে, ইট উইল বি এ প্লিজিং টাইম মানে তুমি যদি আসো, ইট উইল বি এ প্লিজিং টাইম, তুমি আসবার পর দেখবে এটা খুব সুন্দর একটা সময়
এটা একটা মনোরম একটা স্মৃতিকাল, সমাজ স্মৃতিকাল হবে। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে আছে ক্লোজ গ্রিটিং। ক্লোজ গ্রিটিং আমি শিখিয়েছি, সমাপ্তি অভিবাদন। এখানে লিখেছি ক্লোজ গ্রিটিং ইয়োর সিনসিয়ারলি। ইয়োর সিনসিয়ারলি মানে আন্তরিকভাবে, তোমার আন্তরিকভাবে। তারপর তোমার নাম এবং ইয়োর নেম অর সিগনেচার দেবে। সিগনেচার দেওয়ার প্রয়োজন নেই, নাম দিলেই হবে, কেন অফিসিয়াল লেটার নয়। ঠিক আছে, নেম অথবা সিগনেচার দেবে। তারপরে আছে সুপারস্ক্রিপশন, বাঁদিকে একদম তলায়, ইয়োর ফ্রেন্ডস অ্যাড্রেস। ইয়োর ফ্রেন্ডস অ্যাড্রেস, যার কাছে চিঠিটা পাঠাচ্ছ, পত্র প্রাপকের নাম এবং পুরো ঠিকানা লিখতে হবে। এটা সাধারণত চিঠির বাইরের খামের ওপর লেখা থাকে স্ট্যাম্প দিয়ে। ঠিক আছে, এখানে ফ্রেন্ডসের অ্যাড্রেসটা লিখবে, আর স্ট্যাম্প তো পরীক্ষার হলে তো স্ট্যাম্প লাগাতে হবে না, স্ট্যাম্প কথাটা লিখে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে সুপারস্ক্রিপশন। এইখানে চিঠিটা শেষ হলো। এবার তার মানে আমাদের সেট থ্রিটা শেষ হয়ে গেল। হ্যাঁ, দেখো সেট 3 এর নাম্বার 8, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম ইন ইউর বার্থডে। 10 মার্কস আছে, 10 মার্কসের আছে। এটাই শেষ রাইটিং ছিল সেট 3। সেট 3 এখানে শেষ হয়ে গেল। এবার চলো আমি একটুখানি ওই কন্ডিশনাল ক্লজ ছোটোখাটো একটুখানি বোঝালাম, ওইটা নিয়ে আর একটু ছোটোখাটো করে একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, আমরা নেক্সট দিন মানে আবার কালকে রবিবার, কালকে অনলাইন ক্লাস হবে না, নেক্সট দিন আবার নতুন সেট ধরবো। হ্যাঁ, তাহলে যে সেন্টেন্সটা নিয়ে আমি বুঝিয়েছিলাম, আই শ্যাল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কাম, এই কথাটাতে দেখো আই শ্যাল বি ভেরি গ্ল্যাড একটা সেন্টেন্স, আমি খুব খুশি হব। আবার ইউ কাম আর একটা সেন্টেন্স, তুমি আসো, তুমি এসো, তুমি আসো, তুমি এসো, এটা একটা সেন্টেন্স। কারণ দুটোতেই দেখো আই একটা সাবজেক্ট আছে, শ্যাল বি একটা ভার্ব আছে, আবার এটাতেও ইউ একটা সাবজেক্ট আছে, কাম একটা ভার্ব আছে। অবজেক্ট বা কমপ্লিমেন্ট ওখানে ভেরি গ্ল্যাড, আই শ্যাল সাবজেক্ট ভার্ব, ভেরি গ্ল্যাডটা কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্ট নেই, যাই হোক সবসময় কমপ্লিমেন্ট বা অবজেক্ট নাও থাকতে পারে কোনো সেন্টেন্সে, শুধু একটা ইয়েসেও সেন্টেন্স হয়। হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ? ইয়েস, আমি জিজ্ঞেস করলাম একটা সেন্টেন্স, হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, তুমি কি তোমার লাঞ্চ গ্রহণ করেছো? তুমি বলে ইয়েস, একটা সেন্টেন্স হয়ে গেল একটা ওয়ার্ডে। সেটাও হয়, ইয়েস আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, অতটা বলার দরকার হয় না। তো সেটা মডার্ন ইংলিশ, সেটার দরকার নেই। আমরা এখন বেসিক ইংলিশে আছি, বেসিক যে ইংলিশের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলোই আমরা শিখবো। যাই হোক, আই শ্যাল বি ভেরি গ্ল্যাড একটা সেন্টেন্স, আবার দেখো ইউ কাম একটা সেন্টেন্স, কিন্তু এটা টোটালটা একটা সেন্টেন্স। আই শ্যাল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কাম, তাহলে টোটালটা যদি একটা সেন্টেন্স হয়, তাহলে এই দুটোকে আমরা কি বলবো? এই দুটোকে আমরা ক্লজ বলবো। তাহলে ক্লজটা কি? ক্লজ হচ্ছে এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কন্টেন্স এ ফাইনাইট ভার্ব। দেখো এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আই শ্যাল বি একটা ভেরি গ্ল্যাড, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, বি ভার্বটা আছে। আবার ইফ ইউ কাম, কামটাও একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া। আর ফ্রেজ কি? ফ্রেজটা আগেই বলেছি, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজ নট কন্টেন এ ফাইনাইট ভার্ব। এটা আমি আগেও বলেছি, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট এনি ফাইনাইট ভার্ব। আর ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ এ ফাইনাইট ভার্ব। এটা আগেও বলেছি। তো ক্লজ কিন্তু সেন্টেন্সের মতো আচরণ করে, ফ্রেজ কিন্তু সেন্টেন্সের মতো আচরণ করে না। তো দুটো ক্লজ, দুটো সেন্টেন্স যখন যুক্ত হয়ে যায় একটা সেন্টেন্সের মধ্যে, আমরা কনজাংশন দিয়ে যুক্ত করি, মাঝে মাঝে কনজাংশন ছাড়াও যুক্ত হয়। তা সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। ঠিক আছে, কনজাংশনের মতো ব্যবহার করে, আচরণ করে। তাহলে এখানে দেখো
ইফ দিয়ে আমরা দুটো সেন্টেন্সকে যোগ করেছি। ঠিক আছে, ইফটা কি আচরণ করলো এখানে? ইফ কিন্তু এখানে কনজাংশনের মতো আচরণ করবে। যদি, ঠিক আছে, যদি তুমি আসো, আই শ্যাল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কাম, এখানে দুটো ক্লজকে যুক্ত করা আছে। ক্লজ মানে তো বোঝালাম। এবার ফাইনাইট ভার্বটা কি জিনিস? ফাইনাইট ভার্ব হচ্ছে এ ফাইনাইট ভার্ব ইজ লিমিটেড বাই পারসন অ্যান্ড নাম্বার অফ দি সাবজেক্ট। পারসন মানে কি? থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। যেমন ফার্স্ট পারসনের আই সিঙ্গুলার নাম্বার, উই প্লুরাল নাম্বার। ঠিক আছে, থার্ড পারসন হি সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার দে। ঠিক আছে, এরকম পারসন, এ ফাইনাইট ভার্ব ইজ লিমিটেড বাই পারসন আর নাম্বার অফ দি সাবজেক্ট। সাবজেক্টটার পারসন এবং নাম্বার অনুযায়ী ফাইনাইট ভার্বের আচরণ পরিবর্তিত হবে। ঠিক আছে, তার ফর্ম চেঞ্জ হবে। তাহলে আবার বলছি, এ ফাইনাইট ভার্ব ইজ লিমিটেড বাই পারসন অ্যান্ড নাম্বার অফ দি সাবজেক্ট অ্যান্ড চেঞ্জেস ইন ফর্মস। তার গঠনের পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু টেন্সেস, এবং টেন্স অনুযায়ী তার গঠনের পরিবর্তন হবে। টেন্স মানে ক্রিয়ার কাল, পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম না ফিউচার ফর্ম, সেই অনুযায়ী ফাইনাইট ভার্বের ফর্মটা বদলে যাবে। যেমন এখানে আই অ্যাম, আমি হই। আই শ্যাল বি, আমি হব। আই ওয়াজ, আমি হয়েছিলাম বা আমি ছিলাম। তাহলে এই যে আইটা সাবজেক্টের পারসন এবং নাম্বার অনুযায়ী কিন্তু এই বি ভার্বটার ফর্মটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা ফাইনাইট ভার্ব হলো। তাহলে ফাইনাইট ভার্ব যেখানে থাকবে সেটাই কিন্তু একটা ক্লজ হয়ে যাবে। তার সঙ্গে সাবজেক্ট থাকবে, মাঝে মাঝে কমপ্লিমেন্ট থাকবে, অবজেক্ট থাকবে। সবসময় অবজেক্ট থাকে না, আবার সবসময় কমপ্লিমেন্ট থাকে না। সবসময় অবজেক্ট কমপ্লিমেন্ট দুটোই থাকে না, কিন্তু সাবজেক্টের সঙ্গে ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, তখন হয়ে যাবে ক্লজ। তাহলে ক্লজ আমি ওই লাইনটাকে তখন কিছুটা তোমাদের কাছে ডিসকাস করেছি, এখন একটু এক্সপ্লেন করে দিলাম বেশি করে। আই শ্যাল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কাম, আমি খুব খুশি হব যদি তুমি আসো। তা ওখানে কেন আমি ডেসক্রাইব করলাম, কেন ডিসকাস করলাম? কারণ ইফের পরে কিন্তু ইফ ইউ উইল কাম বসায়নি বলে। ইফ ইউ উইল কাম বসায়নি কেন? কারণ কন্ডিশনাল ক্লজে যে ক্লজটা কন্ডিশনাল হবে, ইফ দ্য রেফারেন্স ইজ টু এ ফিউচার অ্যাকশন, যদি এই রেফারেন্সটা কোনো ফিউচার অ্যাকশনকে বোঝায়, দ্য মেন ক্লজ ইজ ইন ফিউচার টেন্স। মেন ক্লজটা থাকবে কি? আই শ্যাল বি ভেরি গ্ল্যাড, ফিউচার টেন্সে থাকবে। মেন ক্লজ ইজ ইন ফিউচার টেন্স, বাট দ্য কন্ডিশনাল ক্লজ রিমেন্স ইন দ্য প্রেজেন্ট টেন্স। কন্ডিশনাল ক্লজটা থাকবে প্রেজেন্ট টেন্সে, সেইটা বোঝানোর জন্য আমি এত কিছু বললাম। তাহলে আই শ্যাল বি ভেরি গ্ল্যাড ইফ ইউ কাম, আমি অবশ্যই খুশি হব, আমি খুব খুশি হব যদি তুমি আসো। তাহলে এই টেন্সটাকে, এই সেন্টেন্সটাকে বোঝানোর জন্য আমি কিন্তু একটুখানি ক্লজ, একটু ফাইনাইট ভার্ব এই নিয়ে একটুখানি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে সেট নাম্বার 3 হয়ে গেল। আমরা সেট নাম্বার 5 কমপ্লিট করেছি, 4 কমপ্লিট করেছি, 3 কমপ্লিট করলাম। এবার সেট নাম্বার 2-এ যাব নেক্সট দিন সোমবার। ঠিক আছে, অবশ্যই আমার পড়া সারা সপ্তাহের আমার যা যা ক্লাস সমস্ত কিছু নোট ডাউন করবে, ভালো করে ভিডিওগুলো দেখবে, বুঝবে, মন দিয়ে মস্তিষ্ক দিয়ে বুঝবে, খাতায় নোট ডাউন করবে, মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। সব কিন্তু পরে চেক হবে। আর কালকে রবিবার আছে, কালকে কোনো ক্লাস নেব না। কালকে সারাদিন ধরে সারা সপ্তাহের ক্লাসগুলো ভালো করে রিভাইজ করবে। আবার সোমবারে তোমাদের সামনে আবার হাজির হব। তোমরাও আমার ভিডিওটা বা ক্লাস দেখতে পাবে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই।